এই পার্ক স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট একটি ফুটপাত বাসিনী তার শিশুকে দুধ খাওয়ানো নিয়ে একটা এবং তাদের উঠে যাওয়া নিয়ে একটা যে বিতর্ক তৈরি হয়েছে, মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল বক্তব্য রেখেছেন, শুনলাম। খুব স্পষ্টভাবে জানাই, মাননীয় মন্ত্রীর প্রতি পূর্ণ সম্মান জানিয়ে জানাই, ফুটপাত পথচারীর জন্য ফুটপাত পরিষ্কার রাখা উচিত, এগুলো আমরাও সমর্থন করি। ফুটপাত পরিষ্কার রাখা উচিত, মানুষের হাঁটতে সুবিধা হয়। কিন্তু আমাদের মতো আর্থসামাজিক পরিস্থিতিতে, কাঠামোয়, গোটা দেশে, এমনকি আজকের দুনিয়ায় উন্নত পশ্চিমী দেশগুলো, উন্নত পশ্চিমী শহরগুলোতেও রাস্তায় কিন্তু ভিক্ষুক দেখা যাচ্ছে। আজকের আর্থসামাজিক পরিস্থিতিতে উন্নয়নের জন্য, বিদেশি বিনিয়োগ আনার জন্য যে কাঠামো, সৌন্দর্য দরকার, নিশ্চয়ই ফুটপাত পরিষ্কার করা উচিত। কিন্তু তার একটা তো মানবিক মুখও থাকবে। আমরা দেখলাম মাননীয় মন্ত্রী তিনি ফুটপাত বাসিনীকে বলছেন, এ কি এখানে কেন হচ্ছে, কিসের দুধ ফোটানো, নিজের বাচ্চার জন্য কেন হবে। পুলিশকে বলছেন, একটা রাষ্ট্রযন্ত্র, তার অন্য কোনো কাজ নেই, সে ফুটপাতে গরিবতম পরিবারের এক পথ শিশুর বাচ্চার দুধ ফোটানোর দুধ, সেটাকে সরাবার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হচ্ছে। আমরা এই অভিমুখ এবং দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তুলেছি। মাননীয় মন্ত্রী যদি সেই ভদ্রমহিলাকে জিজ্ঞাসাবাদ করতেন, এবং ওনাদের হাতে সরকার আছে, পুলিশ আছে, রাষ্ট্রযন্ত্র আছে, কোন হোমে নিয়ে যাওয়া যেতে পারে, কোথায় আশ্রয় দেওয়া যেতে পারে, সেগুলো যদি একটা বিকল্প ব্যবস্থা করতেন, তার বদলে ওইভাবে ধমক, একটা গরিবতম পরিবারকে যদি ওইভাবে ধমক দেওয়া হয়, সেটা অত্যন্ত দৃষ্টিকটু। দেখুন, হাজার হোক মা, বাচ্চা এবং বাচ্চার জন্য দুধ গরম, এখানে কি রাষ্ট্রযন্ত্র একটু সময় দিতে পারত না? তাদের সরাবার, স্থানান্তরিত করার একটা প্রসেস, সেটা তারা দিতে পারতেন। তার বদলে যে একটা অগ্নিশর্মা রূপ দেখালেন অগ্নিমিত্রা পাল, আমরা সেই অংশটির প্রতিবাদ করে মানবিক মুখ থাকা উচিত, আমরা সেইটা বলেছি। এবং আমরা যে ঠিক বলেছি তার প্রমাণ হচ্ছে গোটা বিজেপি, ইনক্লুডিং মিনিস্টার, অনারেবল মিনিস্টার, তারা এখন জাস্টিফাই করতে নেমেছেন। মানে এতটাই ধাক্কা খেয়েছেন, মানুষ এটা সমর্থন করেনি। এভাবে এটা সমর্থন করা যায় না। গরিব পরিবার, গরিবতম পরিবার বাচ্চার জন্য দুধ ফোটাচ্ছে, একটু মানবিক মুখ দরকার ছিল। উনি ঘুরছেন, পরিষ্কার করছেন, শহরের বিশেষ বিশেষ জায়গায় যাচ্ছেন, এমন কিছু জায়গা আছে সেখানে আবার উনি যাচ্ছেন না। যদি ফুটপাত গড়িয়াহাটে, যদি ফুটপাত পার্ক সার্কাসে, যদি ফুটপাত শ্যামবাজারে সমস্যায় থাকে, ফুটপাত বড় বাজারেও সমস্যায় আছে। আমরা তো এখনো অবধি দেখতে পেলাম না যে বড় বাজারেও যে সমস্যা, সেখানে কোনো সমাধানের আলো নিয়ে তিনি গেছেন। আমরা হকার বন্ধুদের নিশ্চয়ই বলবো, আপনারা একটু মেপে চলুন, অসুবিধে যাতে না হয়, এমন কিছু করবেন না যাতে। বাট আজকের দিনে দাঁড়িয়ে বুলডোজার দিয়ে একজন সামান্য ফল বিক্রেতা, হকার, তাদের রুটি রোজগারের জায়গাটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, এগুলো একটু মানবিক মুখ রেখে করা উচিত। ফলে মাননীয় মন্ত্রী আজকে যে এত ক্লারিফাই করতে হচ্ছে, সে ক্লারিফাই করতে হতো না যদি ওখানে তিনি মিডিয়া, পুলিশ, প্রশাসন নিয়ে গিয়ে একটা গরিব ফুটপাতবাসী মহিলার একটা বাচ্চা, তার দুধ ফোটানোটা
রাষ্ট্রশক্তির প্রয়োগে বন্ধ না করতেন তাহলে এত ক্লারিফিকেশন দেওয়ার প্রয়োজন পড়তো না। আমরা কিন্তু উন্নয়ন, রাস্তা পরিষ্কার এসবের ব্যাপার নেই। হীরক রাজার দেশে দেখেছেন? হীরক রাজার দেশে দেখেছেন? হীরক রাজার দেশে যখন অন্য রাজাদের আমন্ত্রণ জানানো হয়েছিল, তাতে পথের ধারের যাতে গরিব মানুষ দেখা না যায়, তাই হীরক রাজা নির্দেশ দিয়েছিলেন যে সেখান থেকে সব গরিবদেরকে সরিয়ে বন্দি করে ফেলার। সেই দৃশ্যটা মনে আছে যে গরিবদের ঘর ভাঙছে রাষ্ট্রের পেয়াদা, আর একটা বাচ্চা বসে কাঁদছে সেই শিবিরে। সেই শিবিরের পুনরাবৃত্তি করে দিয়েছেন আগের দিন অগ্নিমিত্রা পাল। উনি বলেছেন মানবিকতা কার কাছে শিখবেন না, তবে হ্যাঁ ওনার গতকাল ওটা বুঝিয়ে বলা উচিত ছিল উনি যে টেম্পারমেন্ট যে ইউজ করেছে এটা ঠিক নেই। আমরা তো বলছি, আমরা তো এই জায়গাটাতেই প্রতিবাদ করছি। মানবিকতা কেন শিখবেন? উনি এত বয়স্ক, এত সিনিয়র মহিলা, এই বয়সে কি শেখা যায়? এই বয়সে যার যা অভ্যাস তাই থাকে, উনি শিখবেন কেন? আমরা একবারও শেখাতে চাই না। বন্যার জল দেখতে গিয়ে যদি তার সৌন্দর্য মনে হয়, তা কে শেখাবে যে ওটা বলা উচিত নয়? বন্যার জল দেখতে গেলেন, মানুষ ডুবে আছে, গবাদি পশু ডুবে আছে, সর্বনাশ হচ্ছেন, উনি বলছেন কি সৌন্দর্য, সুজলাং সুফলাং মলয়জ শীতলাম বন্দে মাতরম বলে একটা গান গেয়ে দিলেন। তো কে শেখাবে যে ওটা হওয়া উচিত নয়? ওখানে ওই গানটা আসে না, ওখানে মানুষ ডুবছে। জলের ওই সৌন্দর্য সাধারণ সৌন্দর্য, জলরাশির সাধারণ সৌন্দর্য আর বন্যার জলের ভয়াবহতা, এ দুটোতে কমন গান হতে পারে না। এ কি শেখাবে? আমি শেখাবো? পাগল না মাথা খারাপ? কিন্তু উনি যদি অনুধাবন করে থাকেন যে আমাদের আপত্তিটা কোথায়, ফুটপাত সাফে আমাদের আপত্তি নেই, কিন্তু যে অ্যাটিটিউড নিয়ে একটা বাচ্চার দুধ ফোটানো বন্ধ করে উৎখাতের কথা বলা হচ্ছে, সরানোর কথা বলা হচ্ছে, আমরা সেই জায়গাটায় বলেছি একটা পুনর্বাসন। আপনি তো মন্ত্রী, আপনার হাতে তো ক্ষমতা, আপনার নারী ও শিশু কল্যাণ দপ্তর রয়েছে, ব্যবস্থা করুন। তা এইটা বলার জন্যই ফলে আমরা প্রতিবাদ করেছি বলেই তার আজকে এটা মনে হয়েছে যে এটা ওনার কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা উচিত হয়নি, ওনার মনে হয়েছে। আর একটা বিষয় আছে, আমি আসছি। গতকাল দেখেছি যে রাজ্যের বিধানসভার স্পিকার পোষিত প্রভিশনাল অপোজিশন লিডার বালিশ একটি বিষয় মিডিয়ায় হঠাৎ আনা হয়েছে যে 21শে জুলাইয়ের শহীদ রঞ্জিত দাসের পুত্রকে তিনি বলছেন তারা 21শে জুলাই 1993 শহীদ হয়েছিলেন, কিন্তু তাতে তাদের কিছু কিভাবে ক্ষতিপূরণ হবে ইত্যাদি ইত্যাদি। এতকাল বাদে এই প্রভিশনাল অস্থায়ী ঠিকা বিরোধী দলনেতা, যিনি বিজেপি এবং স্পিকার পোষিত, সেখানে আমরা পরিষ্কার বলছি যে শহীদদের পূর্ণ শ্রদ্ধা সম্মান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। শহীদদের কিভাবে পরিবারের পাশে, শহীদ পরিবারের পাশে দাঁড়াতে হয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় কারোর কাছ থেকে শিখবেন না। যে শহীদ পরিবারের যে ছেলেটির কথা বলা হচ্ছে, সে সেই শহীদ পরিবারের সেই শহীদের ছোট ছেলে। 1993 সালের 21শে জুলাই মৃত্যুর পর, শহীদ সিপিএম এর হাতে মৃত্যুর পর তার স্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রেলে চাকরি দেওয়া হয়েছিল। রেলে ওনারা আগে থাকতেন গাইঘাটায়, এরপর ক্রমশ পরে চলে আসেন হাওড়ায়, এবং সেই অনুযায়ী চাকরির ট্রান্সফারও হাওড়ায় নিয়ে আসা হয়। এরপর সেই শহীদের স্ত্রীর দুটি সন্তান, বড় ছেলেটিকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ই চাকরি দিয়েছেন। স্ত্রী রেলে চাকরি, ছেলেটি বোধহয় নবান্নতেই চাকরি। ছোট ছেলে এখন চাকরি বা তাকে কেউ কিছু বুঝিয়েছে, তিনি স্পিকার পোষিত বিজেপির বি টিম
চাটনের কাছে গিয়ে ছবি তুলেছেন। আমরা তাকে কি বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, তাকে দরকার হলে কে চাকরি দেবে, আমরা তার কারুরকে কিছু বাধা দিতে যাচ্ছি না, কিন্তু শহীদ পরিবারকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখেননি এবং চাকরি দেননি, এত বড় মিথ্যাটা যেন রটনা না হয়। দরকার হলে আপনারা তাদের বাড়ি যান। শহীদের স্ত্রী রেল দপ্তরে চাকরি করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। তার বড় ছেলে যখন বড় হয়েছে তাদের অনুরোধে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সরকারি চাকরি দিয়েছেন। এখন ছোট ছেলেটি বড় হয়েছে। এর বাইরে আর্থিক সাহায্য কি কি সেটা আমি আর এখানে উচ্চারণ করছি না, রুচি বিরুদ্ধ। ফলে একটি কমিটির রিপোর্ট বেরোলো সিপিএম জমানার ঘটনায়, তদন্ত হলো এসে তৃণমূলের সময়, কারণ সিপিএম তদন্ত করেনি। এখন যদি এই বিজেপির বি টিম, দালাল, চাটন, বালিশ, বিজেপির হয়ে যারা ঘেউ ঘেউ করছে, তারা যদি এটা বোঝাতে যায় যে শহীদ পরিবার এখন এসেছেন, এতদিন চাকরি দেওয়া হয়নি, তারা বলবেন চাকরি দিতে, এত বড় মিথ্যাচার যেন না হয়। মিথ্যাচার। আমি মিডিয়ার অনুরোধ করব, যারা যারা গতকাল এই কভারেজটা করেছেন, দয়া করে এই কন্ট্রাডিকশনটা কিন্তু দেবেন। এখন শহীদ পরিবারে যদি একাধিক ব্যক্তি থাকেন, সবসময় কি সকলকে চাকরি দেওয়া টেকনিক্যালি সম্ভব হয় না? সবাই চাকরি করার বয়সে থাকেন। যিনি মারা গেছেন তার স্ত্রীকে রেলের চাকরি, চাকরির সুবিধার জন্য, বাসস্থানের সুবিধার জন্য তাকে সেই জায়গায় ট্রান্সফার করিয়ে আনা, আর্থিক সাহায্য, প্রত্যেক বছর শহীদ দিবসের সম্মান, এবং তার বড় ছেলেরও চাকরি। এখন ছোট ছেলেকে বুঝিয়ে নিয়ে গিয়ে ওখানে ছবি তোলানো হচ্ছে, এ তো মহা মুশকিল। এবং মিডিয়ার একটা অংশ সেটা দেখাচ্ছে, তা আপনারা খোঁজ নিলেন না, একবার জিজ্ঞাসা করলেন না? এবং কত নোংরা কথা বলা হচ্ছে। চাটন, বালিশ, একটা ধর্ষণের আসামি, কুলাঙ্গার, সে বলছে শহীদের রক্ত নিয়ে, শহীদদের উপর দাঁড়িয়ে ক্ষমতায়। আরে শহীদদেরকে সম্মান দেয়া, শহীদ পরিবারের পাশে দাঁড়ানো মমতা ব্যানার্জির থেকে বেশি আর কেউ করেছে? আর 93-এর ঘটনা, তখন থেকে দায়িত্ব পালন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2026-এ মালটা বালিশ চাটছিল, এখন বিজেপির জুতো চাটতে গেছে, তখন মনে পড়ল? বালিশ চাটা মাল, ধর্ষণের আসামি, বাঁচতে ওখানে গেছে, শহীদদের নিয়ে রাজনীতি করছে। কোথায় ছিল 93 সালের 21শে জুলাই? আপনাদের সামনে যে এখন কথা বলছে কুণাল ঘোষ, সেই 93 সালের 21শে জুলাই মমতা ব্যানার্জিকে যখন হত্যার চেষ্টা করেছে সিপিএম, পুলিশের গাড়ি থেকে নিজের গাড়িতে বার করে শেষ পর্যন্ত মেয়র রোড, এসএসকেএম ঘুরে উডল্যান্ডসে ভর্তি করে দিয়ে এসেছিল। এরা কোথায়? এইসব চাটন, বালিশ, গদ্দার, বেঈমান, কুলাঙ্গার কোথায় ছিল? সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ, যারা যারা গতকাল এই চাটন বালিশের এই মিথ্যা ন্যারেটিভ প্রচার করেছেন, দয়া করে আজকে এর ক্লারিফিকেশনটা আপনারা একটু মানুষের কাছে পৌঁছে দেবেন। কোনো গুলি মারা স্লোগান আমরা সমর্থন করি না, কোনো গুলি মারা স্লোগান লেখা যেতে পারে না, এটা হতে পারে না। এই গুলি মারা স্লোগান আমরা শেষ শুনেছি কিন্তু বিজেপিরই একাংশের লোকজনের মুখে, পশ্চিমবঙ্গে নয়, অন্য জায়গার মিছিলে গলি মারো সালোকো আমরা নিন্দা করেছিলাম। ফ্যাসিবাদী তাদের আমরা গণপ্রতিরোধ, মতাদর্শগত আন্দোলন, মানুষের দরবারে গণতান্ত্রিকভাবে পরাস্ত করব, গুলি মারা স্লোগান হতে পারে না। এর জন্য আবার যেন এরা কোনো গুন্ডা না পাঠিয়ে বসে, তো মহা মুশকিল। যদি আইনে ব্যবস্থা হয়, পুলিশ প্রশাসন কারা লিখেছে, কেন লিখেছে, তারা খতিয়ে দেখুন। গুলি মারা স্লোগান আমরা সমর্থন করি না। যা হবে মতাদর্শগত লড়াই, গণতান্ত্রিকভাবে হবে।
না, এই ধরনের স্লোগান এই ধরনের স্লোগান অকারণ বিতর্ক টেনে আনে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেভাবে বিজেপির গুন্ডারা হামলা করেছিল, মানুষ তাদের সমালোচনা করেছেন, কিন্তু এই অকারণ এই ধরনের স্লোগানগুলো দিয়ে সেই গুন্ডামির ইস্যুটাকে ডায়ালুট করে বিতর্কটাকে যারা নিজেদের ঘাড়ে টেনে আনছেন তারা বুদ্ধিমানের কাজ করছেন না। ওই গুলিমারা স্লোগান কেউ সমর্থন করবে না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলা হলো নজিরবিহীনভাবে, দেশের কাছে আমাদের মুখ পুড়ল। রাতের অন্ধকারে আগুন জ্বালাতে বড় কনস্পিরেসি, বহিরাগতরা ঢুকলো, ছাত্রছাত্রীদের উপর হামলা হলো, অথচ কোনো অ্যারেস্ট হচ্ছে না। একটা জঙ্গল রাজ, পুলিশ রাজ, দলদাস পুলিশ, একটা জঙ্গল রাজ চলছে। একটা বিশ্ববিদ্যালয় দেশের টপ 10-এর অন্যতম, সেখানে হামলা, বহিরাগত, গুন্ডামি, ফুটেজ দেখা যাচ্ছে কারা কারা ছিল, অ্যারেস্ট হচ্ছে না। এন্টালি থানায় তালা মেরে দিয়ে গেল, আসল কালপিট কারা, অ্যারেস্ট হচ্ছে না। অবিলম্বে যাদবপুরে যারা মাঝরাত্রে হামলা করেছে এবং যারা তার পৃষ্ঠপোষকতা করেছে তাদের অ্যারেস্ট করা উচিত। আমরা বলছি তো, সিসিটিভি ফুটেজ চিহ্নিত করা যাচ্ছে, দেখা যাচ্ছে, পুলিশ তদন্ত করছে না, পুলিশ অ্যারেস্ট করছে না। তাহলে যারা হামলা করছে তাদের সাহস বেড়ে যাচ্ছে, নিরাপত্তা আরো বিঘ্নিত হবে। যে আজকের পশ্চিমবঙ্গে কোনো বিশ্ববিদ্যালয়ে ঢুকে রাতে গুন্ডামি, হামলা, অগ্নিসংযোগের চেষ্টা করলেও এবং ধরা পড়ে গেলেও পুলিশ অ্যাটলিস্ট গ্রেপ্তার করে না, তদন্তের আওতায় আনে না। আত্মবিশ্বাস বেড়ে যাবে গুন্ডাগুলোর। এটা পুলিশ এবং বিজেপি এগুলো করাচ্ছে, পেছনে পুলিশের সাপোর্ট আছে। তাই প্রকাশ্যে একটা বিশ্ববিদ্যালয়ে হামলা করার পর, লজ্জাজনক কাণ্ড করার পর, তারপরে যদি গ্রেফতার না হয়, পুলিশ ব্যবস্থা না নেয়, উল্টে পুলিশ প্রশাসন এবং তাদের চালকরা বলে আমরা পাশে আছি, তোমরা এসব চালাও, সেই কারণেই এই ধরনের সাহস পাচ্ছে। এটা অত্যন্ত অরাজকতা, একটা অ্যানার্কির দিকে ঠেলে দিচ্ছে। গুন্ডারাজ, পুলিশ রাজ, বিজেপি যেটা করছে, এটা শুধু শিক্ষাক্ষেত্র নয়, চারপাশের এলাকা, সমাজটাকে দূষিত করছে। বামেরা তারা মিছিল করতেই পারেন। তৃণমূল ছাত্র পরিষদ কড়াভাবে এই বিজেপির এই গুন্ডাগার্দি হামলার তীব্র বিরোধিতা করেছে। আমরা সবসময় ছাত্রছাত্রীদের পাশে আছি, এটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি। তৃণমূল ছাত্র পরিষদের তো প্রতিষ্ঠা দিবস 28 তারিখ, 28 আগস্ট, কি মানে ভাবছেন? 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালিত হবে, বিরাট ছাত্র সমাবেশের মধ্যে দিয়েই পালিত হবে, তার সব রকম প্রস্তুতি চলছে। আমি আবার বলছি, যেহেতু যেটা কোর্টে কেন জিজ্ঞাসা করছেন, আমরা তো চাই সেখানে, বাট যেটা কোর্টে বিচারাধীন আমি কি করে মন্তব্য করব? বিজেপির মধ্যে তীব্র দ্বন্দ্ব চলছে। বিজেপির বিভিন্ন জায়গায় প্রকাশ্যে মারামারির ফুটেজ আসছে। শুধু তো বিজেপি, তৎকাল বিজেপি, আদি বিজেপি, নব্য বিজেপি, 4 তারিখ দুপুর 12টার পরের বিজেপি, সবাই এখন দাদাগিরি, তোলাবাজি, নানা স্বার্থে কে কোন এলাকার দখল নেবে, কে কাকে চমকিয়ে তোলা তুলবে, তোলার টাকার ভাগ কে নেবে, নানা অভিযোগ আসছে। তো ফলে বিজেপির গোষ্ঠীবাজি, বিজেপির অন্তর্দ্বন্দ্ব, বিজেপির দাদাগিরি, বিজেপির তোলাবাজি, এইসব অভিযোগ নিয়ে তো তাদের নেতারাই তিতিবিরক্ত হয়ে আছেন। ফলে পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক, দয়া করে যেন বাকিদের উপর না চাপায়। আমি সেটা বলিনি, আমি বলেছি বিজেপির সব দিক থেকে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, বিজেপির আদি, তৎকাল, নব, সদ্য, কে এলাকা দখল করবে, কে কার কাছ থেকে তোলা তুলবে, কে মিষ্টির দোকানে যাবে, কে অমুকের দোকানে যাবে, নানা ধরনের খবর আসছে। এতটাই খবর আসছে যে নেতাদের বিবৃতি দিতে হচ্ছে। ফলে এলাকা দখলের লড়াই না টাকার লড়াই আমরা তো জানি না,
ওদের নেতাদের বিবৃতি থেকে দেখছি তারাই তিতিবিরক্ত এবং তারাই উদ্বিগ্ন, যদিও তাদের কথা কেউ শুনছে না। এই গুন্ডাগার্দি গোষ্ঠীবাজি চলছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক, এর সঙ্গে তো আর তৃণমূলের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, সগর্বে থানায় হুমকি দিচ্ছিলেন এমএলএ মশাই পীযূষ কানোরিয়া, তাকে দেখলাম নারায়ণপুর থানা বোধহয়, তার সামনে যে প্রচন্ড রেগে পুলিশকে বলছেন ঘেরাও টেরাও করে রাখবো। তো বিজেপির আরো একাধিক জায়গায় দেখছি বিজেপির আগে আমরা একটা ভিডিও নিয়েই গেল রব উঠত। অনুব্রত মণ্ডল পুলিশকে কি বলেছেন, ওই একজনকে নিয়েই সারাদিন রাত মিডিয়া ব্যস্ত থাকতো। এখন যে এলাকায় বিজেপির নেতারা পুলিশকে চমকাচ্ছেন, ধমকাচ্ছেন, হুমকি দিচ্ছেন, তালাবন্ধ, থানায় তালাবন্ধ করে রাখছেন, তো এটা তো দেখতেই পাচ্ছেন কি হচ্ছে। একে তো বিরোধীদের উপর অত্যাচার হচ্ছে, আর তার উপর দাঁড়িয়ে এই ধরনের কাণ্ড কারখানাগুলো তারা করে যাচ্ছেন। পুলিশকে চমকে নির্দেশ দিয়ে পুলিশকে দলদাস বানিয়ে রেখে দিয়েছেন, ঠিক করে দিচ্ছেন তৃণমূলের অমুককে ডাকুন, অমুককে অ্যারেস্ট করুন, অমুককে মিথ্যা কেস দিন, অমুককে হয়রানি করুন, ডেকে বলুন মমতা ব্যানার্জির টিম করা যাবে না। এই সব তো বিজেপির নেতারাই করছেন। প্রফেশনাল বিরোধী দলনেতা, চাটনকে তুই বিরোধী দলনেতা বলতে পারিস না। প্রফেশনাল ঠিকা। কে কার ঘরে যাচ্ছেন আমি এই নিয়ে কোনো মন্তব্য করব না। শুধু যারা যাচ্ছেন জিজ্ঞেস করে নেবেন অন্য কোথাও মাঝখানে গেছিল কিনা, সেখানে না হওয়ার পর আবার নতুন জায়গায় যাচ্ছে কিনা সেটাও জিজ্ঞেস করে নেবেন। আমি আবার বলছি, কে কার কোথায় যাচ্ছেন এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না, কিন্তু যারা যাচ্ছেন তারা তার আগে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করেছেন কিনা এবং সেখানে প্রত্যাখ্যাত হয়েছেন কিনা সেগুলো একটু জেনে নিলে ভালো হয়। আমি কিচ্ছু বলতে চাইনি। আমার বক্তব্য, অনেকেই তৃণমূলে আসতে চেয়েছেন বা যোগাযোগ রাখতে চেয়েছেন, অনেকে আবার কেউ যারা দক্ষিণ 24 পরগনা বা একটু 24 পরগনার রাজনীতিতে আছেন, তারা অনেকে সুভাষিস চক্রবর্তীর সঙ্গেও দেখা করেছেন বা কোনো আত্মীয়কে পাঠিয়ে দেখা করেছেন, কিন্তু পরবর্তীকালে দল কোনো সিদ্ধান্ত তাদের সম্পর্কে নেয়নি, ফলে তারা অন্য কোথাও যাচ্ছেন, এরকম কিছু ঘটনা আছে। আমি বলতে পারবো না, মানে সেটা তার ব্যাপার। এখন কোথাও যদি কাউকে থাকতে হয়, তাকে যদি এটাই থাকতে না পারেন, আর একটা জায়গায় যদি ফিরতে না পারেন, কোথাও না কোথাও যদি থাকতে হয়, তাহলে এখন ওই বালিশ শিবিরে যাওয়া। তবে আমার মনে হয় এটা এইভাবে বলাটা ঠিক হবে না। একটা সময় উনি আমাদের সঙ্গে ছিলেন, উনি দুম করে আইএসএফ এ চলে গেলেন। ওনার যখন মনে হবে উনি আইএসএফ এ গেছেন, ওনার যখন মনে হবে উনি ফিরবেন, তৃণমূল কংগ্রেসটা এখন কিন্তু ঠিক সেভাবে চলবে না। দরজাটা যখন ইচ্ছে ঢোকা, যখন ইচ্ছে ফিরে আসা, ওগুলো কিন্তু তৃণমূল কংগ্রেস এখন হবে না। আমি এই নিয়ে কোনো মন্তব্য করছি না। আমি শুধু এইটুকু বলছি, তার স্ত্রী সম্ভবত, আমি নাম বলছি না, তাকে তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রেলের চাকরি দেওয়া হয় এবং সসম্মানে তিনি সেই চাকরি করছেন। তার বাড়ি ছিল আগে ওরা গাইঘাটার, পরবর্তীকালে চাকরি সূত্রে এই দিকটা এসে বাড়ি করেন হাওড়ায়, সাঁকরাইলের দিক, ওই দিকটায় কোথাও আমি ঠিক বলতে পারছি না। তো টোলা ডিটেল জানবে, দেওয়া হয় এবং সেখানে তার চাকরির ট্রান্সফারটাও সেই জন্য করানো হয়। এরপর যখন ওনার ছেলে বড় হয়, তখন একটা অনুরোধ ছিল ওনার ছেলেরও যাতে একটা চাকরি করে দেওয়া হয়, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় করে দেন এবং আমি যদি খুব ভুল না করি তাহলে সেটা নবান্ন ওরিয়েন্টেডই কোনো চাকরি। এরপরে ও ছোট ছেলেকে নিয়ে গিয়ে এই বালিশচাটা ওইসব করেছে এবং একটা ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করেছে যে শহীদ পরিবারকে এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় দেখেন। আমি কিন্তু টাকার ব্যাপারটা বলছি না, কারণ রুচি বিরুদ্ধ বলে ওই ফ্যামিলি বলতে পারবে যে এই কবছরে 93 থেকে 2026 তৃণমূল কংগ্রেস পাশে দাঁড়িয়েছিল কি দাঁড়ায়নি।
আজকে রায়টা বেরোচ্ছে এত বছর বাদে এসে। 93 থেকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ পরিবারের পাশে থাকার দায়িত্বটা না পালন করতেন, আজকে এই এতদিন বাদে তদন্ত হওয়ার পর একটা রিপোর্ট বেরোবে, তারপরে সাহায্যের অপেক্ষায় কি এই 33 বছর ধরে একটা পরিবার বসে থাকতো? তো পুরোটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়িয়েছিলেন। সেইটাকে সম্পূর্ণভাবে অন্ধকারে রেখে, দেখুন বাস্তব হচ্ছে যিনি মারা গেছেন সেটা একটা অপূরণীয় ক্ষতি, কিন্তু আপনি একই পরিবারের আপনি কজনকে চাকরি দেবেন? আপনার অলরেডি 2 জন চাকরি দেয়া, এবার এই ছেলেটিও বড় হয়েছে, তাকে চাকরি দেওয়ার আমরা কেউ বিরোধী নই, কিন্তু যদি ন্যারেটিভটা তৈরি হয় যে ছেলেটি যাচ্ছে তার কারণ হচ্ছে এতদিন তাদের পরিবার কোনো সাহায্য পায়নি, তাহলে এটা ডাহা ডাহা এবং ডাহা মিথ্যা কথা। দলের শৃঙ্খলা আনতে দলের শীর্ষ নেতৃত্ব বিজেপি তারা বারবার বাধা দিচ্ছে। আজকেও সুকান্ত মজুমদার বলেছেন যে শৃঙ্খলা না মানলে ত্যায্যপুত্র করা হবে, লাঠি মেরে বার করে দেওয়া হবে। দেখুন ওনাদের মতো করে কথা বলে যাচ্ছে, আপনাদের 4টে খবর হচ্ছে দেখাচ্ছেন, আর ওনাদের কর্মীরা ঠিক তার উল্টো কাজগুলো করে যাচ্ছে। তো কি হলো? সুকান্ত মজুমদার 2 দিন আগে আপনাদের কাছেই দেখুন ভিডিও রয়েছে, প্রকাশ সিং বারাইক যখন তৃণমূলে ছিলেন তাকে কি অকথ্য অভিযোগে অভিযুক্ত করেছেন। তা আজকে তো সেই প্রকাশ সিং বারাইক সুকান্ত মজুমদারের দলের এমএলএ, তাহলে উনি কখন কি বলছেন, কি নীতিতে চলছেন, ওর কথার কোনো মানে আছে নাকি? আরেকটা বিষয়, গ্যাগ রিপোর্ট সামনে আসতে প্রতিটি দপ্তরেই আপনাদের সরকারের আমলে সামনে আসছে। গতকাল খাদ্য দপ্তর কেন্দ্রীয় সরকারের রিপোর্টটা আনুন, কেন্দ্রীয় সরকারের ক্যাগ রিপোর্ট, অন্য রাজ্যের বিজেপি সরকারের ক্যাগ রিপোর্ট, প্রাক্তন সিপিএম এর সময়ের ক্যাগ রিপোর্ট, এগুলো আনুন। ক্যাগের একটা পদ্ধতি আছে, আর ক্লারিফিকেশন গুলো হোক, তারপর দেখা যাবে। ওকে, আমি একদমই বলতে পারবো না, একদম দুর্ঘটনা, একদম মানে অবাঞ্ছিত মৃত্যু। এবার ধরুন গাছ কোথায় পড়ছে, এটা আমরা এটার সঙ্গে রাজনীতির তো কোনো সম্পর্ক নেই, ফলে এটা বলতে পারবো না। দেখুন যে বিষয়টা একদমই জানি না সেই বিষয়টা কি করে মন্তব্য করবো? অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, অবাঞ্ছিত ঘটনা, এই ধরনের মৃত্যু তো বাঞ্ছনীয় নয়। আমরা আসল তৃণমূল এই নিয়ে একটা মামলা চলছে, এবার আমরা আসল শান্ত পরিষদ তৃণমূল কংগ্রেস এই নিয়েও হাইকোর্টে মামলা করেছেন সুদীপ রাহা। শুনুন, আমি একটা কথা বলছি, যারা আদ্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল হচ্ছে সমর্থক, যাদের আর কিছু নেই, শুধু এই পদ, চেয়ার, বিজেপির দালালি, তারাই এই সমস্ত আসল আসল বলে নেচে বেড়াচ্ছেন। আমরা জানি আমরাই আসল, তার কারণ মমতা ব্যানার্জি আমাদের সঙ্গে। তো মমতা ব্যানার্জি যাদের দিকে, তৃণমূল কংগ্রেস তো সেটাই। ফলে সুতরাং সেই জায়গায় আমাদের এই নিয়ে আমরা কি ঢাকঢোল পেটাতে যাব? যারা বিজেপির হয়ে একটা কথা বলছেন, মানে ওরা শুধু বিজেপির হয়ে পরের পর কথা বলে যাচ্ছে, বিজেপির বিরুদ্ধে একটা কথা বলছে না। যারা আসল তৃণমূল বলে কোর্টে যাচ্ছে, তাদের দেখেছেন বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলতে? বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলতে দেখেছেন? যারা আসল তৃণমূল বলে কোর্টে যাচ্ছে তাদের যত গালাগালি সবটা হচ্ছে আমাদের, যারা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির বিরুদ্ধে লড়াইটা দেওয়া হচ্ছে। আর এরা বিজেপির বি টিম, বিজেপি এদের দিয়ে ঘেউ ঘেউটা করাচ্ছে, মামলা করাচ্ছে, এই করছে তাই করছে। আমাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এবং বাংলার মানুষ আছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন। কৃতজ্ঞতা বোধ আছে, আনুগত্য বোধ আছে। সেই জায়গায় দাঁড়িয়ে যারা এইসব বিজেপিকে খুশি করতে, বিজেপির বিরুদ্ধে একটা স্টেটমেন্ট দেওয়ার নাম নেই, শুধু এই ধরনের চালিয়ে যাচ্ছে। দেখুন এটা অত্যন্ত উদ্বেগজনক, এটা নজর রাখা উচিত। স্কুল ধরুন সাপ বেরোনো, এখন সেটা একটা মনিটরিং, চারপাশটা পরিচ্ছন্ন রাখা, চারপাশটা ঠিক রাখা, ঠিকঠাক নজরদারি, সাপ কোথা দিয়ে ঢুকছে, সাপ ঢুকতে পারে, এতগুলো বাচ্চা, বড়সড় অঘটনের একটা। ফলে এটা কি হচ্ছে, এটা পরিষ্কার, এটা রাজ্য সরকার 100 দিনের বড় বড় কথা বলছেন, 100 দিনের বড় বড় আলোচনা করছেন, আর এদিকে স্কুলে সাপ ঢুকে বাচ্চাদের কামড়াচ্ছে, ঝুঁকি হয়ে যাচ্ছে, তো সেগুলো দেখবেন না?
ঘোষ গতকাল এনকাউন্টারের কথা তো বলে দিয়েছি গতকাল। না, আজকে তিনি এয়ার গান নিয়ে শুটিং প্র্যাকটিস করছেন। দেখুন, দিলীপ ঘোষ তিনি তার মতো করে, তাকে আসলে তিনি যখন বিজেপি ক্ষমতায় ছিল না, তিনি বিভিন্ন বিতর্কিত কথা বলে প্রচারের 1 নম্বরে ছিলেন, আর বিয়েটা করে তো বাকিদের শুইয়ে দিয়ে গেছেন। তা এখন এই হয়ে যাওয়ার পর, মানে এ পাশটায়, মানে ক্ষমতায় আসার পর চিফ মিনিস্টার স্বভাবত তিনি প্রচারে 1 নম্বরে থাকবেন। তারপরে ধরুন ফুটপাত থেকে বন্যা কবলিত এলাকায় এত সুন্দর গান গেয়ে অগ্নিমিত্রা পাল একটা শিরোনামে চলে গেছেন। ফলে ওখানটা দিলীপ ঘোষ মানে এতটাই হয়ে গেছেন, একেবারে হিয়ার গান ফেয়ার গান দিয়ে চ্যালেঞ্জ। ওটা হচ্ছে কहीं पे निगाहें कहीं पे निशाना। বলতে পারবো না এরা যে কবে কতক্ষণ ধরে কি করে, আর বড় বড় যেগুলো সেগুলো সব ভালো তৃণমূল সেজে তো বিজেপির কোলে বসে দোল খাচ্ছে। সুতরাং একেবারে মানে নিচের স্তরের যারা কাজ করেন তাদের ডেকে এটা কি হচ্ছে, তারা তলায় বাড়ি পড়ে যাওয়ার কি হলো, কালির পর দোয়াত অব্দি তো আর গেল না, তো কি হবে? 80টা না 90টা কসবায় বলে দিল হচ্ছে বেআইনি কনস্ট্রাকশন, তো কই? তারপর তো কোনো অ্যাকশন তো কিছু হলো না। তো সুতরাং এইগুলো দিয়েই সব ইস্যুগুলোকে জিইয়ে রাখা। বলে দিয়েছি তো, এক্ষুনি বলে দিলাম, পুরোটা বলে দিয়েছি। ইসকন এবার সিদ্ধান্ত নিয়েছে, স্কুল শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে, নন্দীগ্রাম, হাওড়া এবং পুরুলিয়াতে তারা খাবার। আমি বলতে পারলাম না, কিন্তু আমাদের পরিষ্কার বক্তব্য যে এটা একটা পদ্ধতি, সরকারি পদ্ধতি মেনে ইসকনকে আমরা সবাই পছন্দ করি, কিন্তু ইসকন একটি ধার্মিক সংস্থা, ধর্মীয় সংস্থা। ফলে ওখানে নিরামিষ খাবার হবে। ফলে যেখানে যেখানে হবে সেখানে যেন মিড ডে মিলে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা করেছিলেন, ডিম, কখনো চিকেন, সেগুলো থেকে যেন, সেই পুষ্টিগুণ থেকে যেন ছাত্রছাত্রীরা বঞ্চিত না হন। একটা তো হচ্ছে সরকারি নিয়ম মেনে যেন এই কাজগুলো করানো হয়, আর 2 হচ্ছে বাচ্চাদের আকর্ষণীয় খাবার, পুষ্টির দিকটা নজর রেখে যেন পুরোদস্তুর এগুলো খেয়াল রাখা হয়। ওকে, তো তৃণমূলকে টার্গেট করেই তো হামলাগুলো করছে, এগুলো তৃণমূলকে টার্গেট করেই তো হামলা করছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4:30টার সময় ফেসবুকে তাঁর বক্তব্য জানাবেন, আমরা আশা করি আপনারা সেটা থেকে। দেখুন, এটা তো সম্পূর্ণ যারা বলেছিলেন শিক্ষাক্ষেত্রে রাজনীতি থাকবে না, তারাই সব থেকে বড় রাজনীতিকরণ করলেন। তো পুরোদস্তুর বিজেপির এমপি এমএলএ, বিরোধীদেরও কাউকে রাখেনি। তাহলে যারা এনসিপিআই বলে বিজেপি নেতাদের বাড়ি ঘুরঘুর করলেন, আর এখানে যারা বালিশ চাটা বিজেপিকে এত তেল মারলেন, কি লাভ হলো? আমরা নয় দুচক্ষের বিষ। আমার মনে হয় মাননীয় শিক্ষামন্ত্রী যদি সব বিধায়কের কাছ থেকে একটা সাজেশন চাইতেন, আমি এটুকু বলতে পারি, অতীতে এর আগে যখন পার্থ চট্টোপাধ্যায় ছিলেন বা ব্রাত্য বসু ছিলেন, আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমি কয়েকটি সুপারিশ করেছিলাম, আমার এখতিয়ার হয়তো ছিল না, কিন্তু বিবেচনার জন্য, আমি বিধায়ক ছিলাম না, এবং চেষ্টা করেছি মধ্য এবং উত্তর কলকাতার একাধিক প্রতিষ্ঠানে এমপি এমএলএ নয়, বিশিষ্ট ব্যক্তি যারা স্কুলটা সম্পর্কে ঠিকঠাকভাবে স্কুলের উন্নতিতে থাকবেন, সেই ধরনের মানুষকে পরিচালন সমিতির মাথায় বসাতে, এবং পার্থবাবু এবং ব্রাত্যবাবু সেগুলো অ্যালাউ করেছিলেন। কিন্তু বিশিষ্ট চিকিৎসক, বিশিষ্ট আইনজীবী, সাহিত্যপ্রেমী, প্রাক্তন প্রধান শিক্ষক, ফলে এদেরকে দিয়ে আমরা কিন্তু ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাথা করার রেকর্ড ছিল। এখন তাদেরকে সরিয়ে সরিয়ে বিজেপির এমএলএদের, আর একজনের বাড়ি এখানে পাঠানো হচ্ছে আরো দূরে। ফলে পুরোটাই একেবারে, আমার মনে হয় যদি
এমএলএদের কাছ থেকে একটা সাজেশন নিতেন, তারপরে শিক্ষামন্ত্রীর তো এখতিয়ার ছিল, সেটা উনি সিদ্ধান্ত নিতেন। এখন এই শ্রমিক ভট্টাচার্যই তো কিছুদিন আগে অন্য কথা বলছিলেন যে এই ধরনের জায়গাগুলোয় আমাদের দলের লোকেরা বসবে না। অ্যাকচুয়ালি বিজেপির কিছু নেতা এক ধরনের আচরণবিধির কথা বলছেন, আর সরকার আর এক ধরনের সম্পূর্ণ উল্টো কাজ করে যাচ্ছে। তারপর আবার যে নেতারা একটা অন্য ধরনের কথা বলছিলেন, তাদের আবার ঢোক গিলে উল্টো সুরে, ব্যাক গিয়ার দিয়ে উল্টো সুরে কথা বলতে হচ্ছে। আরে তাহলে এতদিন ধরে সমালোচনা করতেন কেন? বিধায়ক সাংসদরা যদি থাকবেন তাহলে এতদিন ধরে সমালোচনাটা করতেন কেন? আর বিধায়ক সাংসদরা যদি থাকবেন তাহলে অন্য দলের বিধায়ক সাংসদরাই বা থাকবেন না কেন? পুরোটাই রাজনীতিকরণ। একজন বিধায়ক একটা এলাকার, তার থেকে সম্পূর্ণ অন্য এলাকায় গিয়ে যখন তাদেরকে সেখানে বসানো হচ্ছে, শুধুমাত্র বিজেপির লোক বসানো হবে এই তাগিদ থেকে, সেটা রাজনীতি না হলে কোনটা রাজনীতির হবে? এবং ইন্টারেস্টিং হচ্ছে, আমাদের এনসিপিআই আর বালিশ শিবির, তাদের কোনো প্রতিবাদ নেই। তারা এত পা চাটলো, তাদেরকে রাখলো না। তাদের প্রতিবাদ নেই কেন? এই এনসিপি, আর তারা যদি নিজেরা নাও থাকতে চান, তারা তো অন্তত এটা বলবেন যে আমার দুটো সুপারিশ থাকতে পারে। উনি আমডাঙ্গার বিধায়ক, তো উনি যদি নিজে নাও থাকতে চান, তো ওনার তো এইটা বলার এখতিয়ার আছে যে আমি চাই অমুক কলেজে বা অমুক স্কুলে এইটা আপনি করলে ভালো হয়। নেবেন কি নেবেন না সেটা শিক্ষামন্ত্রীর ব্যাপার, তো সেটা হবে না কেন? আর তাই এই বিজেপি বকলস পড়ানো যেগুলো বসিয়ে রাখা হয়েছে, ভোডাফোন, তো সেগুলো কেন প্রতিবাদ করছে না? বিজেপির পা চাটাবার পরেও এটা আপত্তি তুলছে না? তাদের সম্মান বলে কিছু নেই? সিদ্ধানাটা কি পুরো বেছে দিয়েছে? প্রতিবাদের দায়িত্ব শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের, এটা বারবার প্রতিষ্ঠিত। ফুটপাতে উচ্ছেদ হচ্ছে, এই সাংসদ 20 গদ্দার আর বালিশ শিবির, কোন আওয়াজ নেই। একটা বাচ্চা দুধ গরম করা থেকে ধমকে তাকে সরানো হচ্ছে গরিব মানুষ। নীতিগত প্রতিবাদটুকু এই বিজেপির দালাল যেগুলো ভালো বালিশ চাটন, এগুলোর মুখ থেকে নেই। সবকটা কলেজ দখল করে নিচ্ছে বিজেপি। দেখুন, এগুলো ওই ভোডাফোনের মতো। হ্যাঁ হ্যাঁ, উল্টো কথা বলার লোক নেই। পুরো লড়াইটা করতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের। আমরা শিক্ষামন্ত্রীকে অনুরোধ করছি, বিধায়কদের একটা অনুরোধ থাকলে বিধায়কদেরই নিতে হবে, সেরকম অনুরোধ নাও হতে পারে। যদি বিধায়ক একটা সাজেশন দেন, এতদিন ধরে তো সেই প্রতিষ্ঠানগুলো চলেছে, আপনি যদি সেটাকে ঠিক মনে করেন, একজন বিশিষ্ট চিকিৎসক রয়েছেন, আপনি কেন তাকে সরিয়ে একটা এমএলএ বসাবেন? একটা স্কুলে একজন বিশিষ্ট জনপ্রিয় দক্ষ চিকিৎসক রয়েছেন, যিনি শিক্ষা সংক্রান্ত কাজে থাকতে চান, তাকে অপমানজনকভাবে সরিয়ে আপনি একজন বিজেপির এমএলএ কে বসাচ্ছেন। একজন শিক্ষার সঙ্গে জড়িত প্রাক্তন প্রধান শিক্ষক একটা দায়িত্বে রয়েছেন, আপনি তাকে সরিয়ে আবার এমএলএ কে বসাচ্ছেন। একজন মহিলা আইনজীবী, রাজনীতি করেন না, তাকে সরিয়ে বিজেপির লোককে বসিয়ে দিচ্ছেন। আমি কথার কথা বলছি, এগুলো এটা কি করে হতে পারে? বরং আমাদের একটা সাজেশন নিন। তৃণমূলের এমএলএরা যদি নাও যায়, সেই শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে অন্তত তারা সুপারিশটা রাখুক, বাকিটা শিক্ষামন্ত্রী ঠিক করবেন। বলছি তো, দিকে দিকে বিজেপি নিজেদের মধ্যে গোষ্ঠী কন্দল, সংঘর্ষ হচ্ছে। এলাকাটা কে নেবে? তৎকাল, আদি, নব্য, সদ্য, নানা রকম বিজেপি হয়েছে না? আর হচ্ছে যার হাতে এলাকা থাকবে, মিষ্টির দোকানে গিয়ে তোলাবাজিটা সে করতে পারবে। তাহলে সেই টাকার ভাগ আবার কে নেবে? তাহলে এই করতে গিয়ে বিজেপি সর্বস্তরে, প্রত্যেকটি এলাকায় গোষ্ঠীবাজি, নিজেদের মধ্যে লড়াই, অশান্তি, আর পুলিশের হাত পা বাঁধা। এতটাই বাঁধা যে ইন্টালিতে দুটো গোষ্ঠী সংঘর্ষ করে থানায় তালা মেরে দিল। পুলিশের ক্ষমতা নেই সেই তালা খোলার।
আমাকে বলা হয়েছিল ওরা দিদি থাকবেন। ঢোকার পরে উনি যেভাবে আমাদের মিথ্যে কথা বলেছেন, টোটাল মিথ্যে কথা। এখানে হোটেলে চলুন, অমুক জন আসছে, তমুক জন আসছে, তমুক জন আসছে, এই যাচ্ছি। আপনার এমএল হাউসে আসেন, এখানে এই বিষয়ে আলোচনা হবে, সব জায়গায় দিদি থাকবে, দিদি থাকবে। তা আমার প্রশ্ন, দিদি কোথায়? দিদি যখন আছে, দিদি কই? অভিষেক বন্দ্যোপাধ্যায় কই? আমি তো দিদি ছাড়া কিছু বুঝি না, যেহেতু আমি ফুটবল শিল্পী একজন পিস সাহেব। বাংলার মানুষ আমাকে ভালোবাসে, শুধু আমনাগা নয়, আমরা 97 জেলার পিস সাহেব। আমাকে প্রত্যেকটা জেলার মানুষ আমাকে মানে, ভালোবাসে। ঢুকে উনি যেভাবে বললেন, গেলাম, যে দিদি থাকবে যখন, আমরা সবাই, দিদি যখন আছে আমরা আছি। তারপরে দেখলাম দিদি নাই, কোনো জায়গায় দিদির কোনো গল্প নাই। আমরা তো ওনাকে চিনি না, আমরা তো দিদিকে চিনি। দিদির পোস্টার বুকে নিয়ে আমডাঙ্গায় ঘুরিয়েছি, দিদিকে দেখে তো আমাকে ভোট দিয়েছেন। আমি দিদির পাশে আগে ছিলাম, এখনো আছি এবং এভরি টাইম থাকবো। না, আমি তো বহুদিন ধরে আছি। না, ওনার সঙ্গে যোগাযোগ ছিল, একদম। উনি যোগাযোগ রেখে চলেছেন। ওনার সঙ্গে টাইম টু টাইম সমস্ত কথাও হয়েছে। এরম নয় যে উনি কোনো যোগাযোগ বিচ্ছিন্ন। ওনার একটা কনফিউশন ছিল, ওনাকে বলা হয়েছিল যে সইগুলো হচ্ছে সেগুলো দিদির কাছেই দেয়া হবে বা এই ধরনের কিছু একটা। তো পরবর্তীকালে উনি যখন বুঝেছেন যে সইয়ের অপব্যবহার হয়ে যাচ্ছে, তো উনি খোলাখুলি সেগুলো কথা বলে। এরম নয় যে উনি মানে যোগাযোগ রাখেননি। টোটাল বিজেপির হয়ে কাজ করছে। আমি একটা কথা বলছি, এই যে প্রভিশনাল অপোজিশন লিডার না, মাননীয় স্পিকার, এটা তো উনি যে সিদ্ধান্তটা নিয়েছেন, কোর্ট তো সেটাকে প্রভিশনাল বলে দিয়েছে। আমি স্পিকার সাহেবকে পূর্ণ শ্রদ্ধা সম্মান জানাই। আপনার কোনো একটা টেকনিক্যাল পক্ষপাত দোষের জন্য এই প্রভিশনালটা হয়েছে। আমি অধ্যক্ষকে বলবো যে কোর্টে যখন এই প্রভিশনাল শব্দটা এলো, এটা তো স্পিকারের রায়ের পক্ষেও অবাঞ্ছিত। ফলে আমি বলছি, অপোজিশন লিডার পোস্টটা নিয়ে ফ্লোর টেস্ট হোক এবং সিক্রেট ব্যালটে হোক। অপোজিশন লিডার পোস্ট নিয়ে অনারেবল স্পিকারের কাছে আমার অনুরোধ, আপনি বিজেপিকে সাহায্য করার জন্য রীতি বহির্ভূতভাবে আপনি দিয়ে দিয়েছেন। একটা মামলা চলছে, তার মধ্যে ঢুকছি না। আমার পার্টি কোর্টে লড়ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আইনেও লড়ছে, মানুষের মধ্যেও লড়ছে। এইবার আপনাকে মাননীয় অধ্যক্ষ পরিষ্কার বলছি, এই কথায় কথায় এরা বলছিল না ফ্লোর টেস্ট হোক, চলুন ফ্লোর টেস্ট হোক। যারা বলছিল ফ্লোর টেস্ট হোক, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে বলছি অপোজিশন লিডার নিয়ে ফ্লোর টেস্ট হোক এবং সেটা সিক্রেট ব্যালটে হোক। ওই শুভেন্দুবাবু পুলিশ দিয়ে, বাড়িতে পুলিশ পাঠিয়ে একে ডেকে এনে ওর সঙ্গে যাবে না, সিক্রেট ব্যালট হোক, ফ্লোর টেস্ট হোক, চলুন দেখা যাক। অপোজিশন লিডার তৃণমূল কংগ্রেসের প্রতীকে যারা যারা জিতেছেন সকলকে নিয়ে মাননীয় স্পিকার, যদিও আইনত ফ্লোর টেস্টটাও হয় না, আইনত পার্টি, মাদার পার্টি যেটা আপনাকে জানিয়ে দেবে সেই পার্টিরই অপোজিশন লিডার আপনাকে দিতে হবে। কিন্তু যারা গরম দেখাচ্ছে না, ফ্লোর টেস্ট হোক, যারা যারা গরম দেখাচ্ছে, আরে পুরো দাড়িটা ওঠেনি, এখানে একটু বাকি সব ছড়ানো, পুরো দাড়ি ওঠেনি, সে বলছে ফ্লোর টেস্ট হোক। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি, ফ্লোর টেস্ট হোক। এখন যেন পিছিয়ে যাওয়ার নাটক না হয়। এবং যারা বলছিল ফ্লোর টেস্ট হোক, আমরা বললাম হোক, একটা লাইন জুড়ে দিলাম সিক্রেট ব্যালটে হোক। কখন কবে হবে স্পিকার সাহেবকে বলুন, বিধানসভার এই ভবনে প্রভিশনাল ওই কি ঠিকা বিরোধী দলনেতা এত অপমানজনক, স্পিকারের সিদ্ধান্তকে কোর্ট বলে দিল প্রভিশনাল, অপমানজনক। আমরা চাই না স্পিকার এর মধ্যে জড়ান। স্পিকার সাহেবের সম্মান ওপরে, তাকে একটা করে ফেলতে হয়েছে, তারও কম্পালশন থাকে, বিজেপিতে জিতে এসছেন। কিন্তু এই যে কথাটা বলেছে ফ্লোর টেস্ট হোক, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে বলছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডেট দিন, ফ্লোর টেস্ট
সিক্রেট ব্যালটে চলুন